লোকজনের তাড়া খেয়ে পালিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়ে কাজের কাজই হয়েছে। এ বাড়িটার কাছে সচরাচর লোকজন আসে না। পুরো বাড়ি হয়েই যুগ যুগ ধরে পড়ে আছে বাড়িটা। নিজের চুরির মালপত্র সব ঘরের মেঝে নামিয়ে রাখলো গৌরাঙ্গ। আজ বরদাও মারা গেছে এই ভেবে মনে মনে নিজের প্রশংসা করল সে। গঞ্জের শান্তারামের মণিহারি দোকান থেকে নগদ ৫,৫০০ টাকা ছাড়াও বেশ কিছু মূল্যবান সামগ্রীও হাতানো গেছে আজ। সব মিলিয়ে জিনিসগুলোর দাম প্রায় ৩-৪ হাজার হবে। সোনার হাতঘড়ি, বিদেশি টর্চ, রূপোর লক্ষ্মী, গণেশ সবই এক্সে বার্কারেক। তবে যেটা ওর সবচাইতে ভালো লেগেছে সেটা হলো এই বিলিতি টর্চ খানা। রাত এখন প্রায় ৩টে। এত রাতে কেই বা এই বন বাজারে আসবে ওর খোঁজ করতে। এই ভাগে একটু জিরিয়ে নিলেই হয়। ঘন্টাখানেক বাদে ভোরের আলো ফোটার আগে বেরিয়ে গেলেই হলো। এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতেই টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার উপক্রম হলো গৌরাঙ্গর। এমন বীভৎস দৃশ্য সে আগে কখনো দেখেনি। ভয়ে আতঙ্কে ওর হাত পা যেন অবশ হয়ে গেছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার। ভারী টর্চটা ওর হাত থেকে ধপ করে মেঝে পড়তেই একটা ধাতব শব্দে ফাঁকা বাড়িটা গম গম করে উঠল। কিন্তু সেদিকে গৌরাঙ্গর মন নেই। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সামনের দেয়ালের দিকে। টর্চের সুইচটা স্বয়ংক্রিয় লক থাকায় তা মেঝের দিকে মুখ করে জ্বলতে থাকলো। সেই মূর্তিমান বিভীষিকা ধীর পদক্ষেপে ওর দিকে এগিয়ে আসছে। প্রচন্ড ভয়ে গৌরাঙ্গ যেন থম মেরে গেছে। তারপরেই আরো কিছুক্ষণ এভাবে কাটার পর এক নারীর অলৌকিক হাসি শুনতে পেল সে। সেই পৈশাচিক হাসি শুনে দুর্বল হৃদয় ব্যক্তি হলে সেখানে হৃদযন্ত্র বন্ধ হয়ে ইহলীলা সাঙ্গ হওয়ার জোগাড় হতো। কিন্তু গৌরাঙ্গ পোর খাওয়া লোক, সব দিক না সামলাতে পারলে তাই কোনো মতে ভয়ের রেশটা কাটিয়ে ভালো করে বোঝার চেষ্টা করলো সে। আর ঠিক তখনই সেই নারী মূর্তি ঝাঁপিয়ে পড়লো গৌরাঙ্গটা। প্রবল আর্তনাদে এই গোটা বাড়িটা কেঁপে উঠল। রাতচরা পাখিগুলো গৌরাঙ্গর মরণ চিৎকারে গাছের নিরাপদ আশ্রয় ছেড়ে বিশ্রী শব্দ করতে করতে উড়ে গেল অন্ধকার আকাশের দিকে। আমরা বিভিন্ন গল্পে গ্রাম বাংলার অনেক ভূত প্রেতের কথাই জেনেছি। তবে আপনি কি জানেন এসবের বাইরেও এমন একটি ভূত আছে যা আমাদের সকলের মাঝে বহাল তবিয়তে বিচরণ করে বেড়াচ্ছে, যাকে অন্যান্য প্রেতাত্মার মতো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তার নাম হলো মোহ। বিকজ ইনফ্যাচুয়েশন ইজ দ্য কোস্ট that haunts the depths of desire। অর্থাৎ মোহ এমন একটি ভূত যা কামনার গভীরতাকে খুঁজে বের করে। আর ঠিক তখনই একজন ভালো মানুষও মোহের কুয়াশায় পথ ভুল করে। আজ ঠিক তেমনই মোহের কারণে পথ ভুলে যাওয়া এক লেখকের গল্প শোনাবো আপনাদের। নমস্কার, আমি আসঞ্জন। রহস্যের অন্ধকারে আমাদের আজকের নিবেদন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, নাসিবপুরের কিস্সা। ট্রেন থেকে নেমে একটা কাঁকর বিছানো লাল মাটির উঁচু জায়গায় দাঁড়ালাম। বুঝলাম এটাই নাসিবপুরের প্ল্যাটফর্ম। হাওড়ার শিয়ালদা বা অন্য ছোট বড় স্টেশন যেমন দেখতে হয় এটা তেমন নয়। মাথায় টিনের ছাউনি নেই, বৈদ্যুতিক চোঙায় ট্রেনের অ্যানাউন্সমেন্ট নেই, আজলা ভরে পান করার জলের কল বা নিদেন পক্ষে যাত্রীদের জন্য একটা বসার বেঞ্চের ব্যবস্থা পর্যন্ত নেই। দুদিকটা দেখে নিলাম ভালো করে। আমার সাথে আর কেউই স্টেশনে নামেনি। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে হাতঘড়িটার দিকে দেখলাম, দুপুর ৩টে বাজতে যায়।
আমাকে এই জনহীন স্টেশনের মতো একটা জায়গায় একা ফেলে ট্রেনটা সশব্দে বেরিয়ে গেল। মাথার উপর সূর্যের প্রচণ্ড আস্ফালনে একেই গ্যালান গ্যালান ঘাম বেরিয়ে জামা কাপড় ভিজে সপসপে হয়ে যাচ্ছে। তার উপর রেল লাইনের চারপাশে মানুষ তো দূরে থাকে, একটা চার পেয়েও দেখা যাচ্ছে না। কি করব ভাবছি, এমন সময় পিছন থেকে একটা গলার স্বর পেলাম। দাদা, কোথায় যাবেন? পিছন ফিরে দেখি একটা খ্যাংরা কাঠি লোক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা রংচটা লুঙ্গি আর শতচ্ছিন্ন স্যান্ডো গেঞ্জি, কোমরে একটা গামছা গিঁট বাঁধা রয়েছে। আঙুলের ফাঁকে জ্বলতে থাকা বিড়িতে শেষ টান দিয়ে থুথু করে অবাঞ্ছিত তামাকের কুচিটা ফেলে লোকটা আবার বলল, কি দাদা, কোথায় যাবেন কোন? মাথা চুলকে বললাম, হেলা বটতলা যাবেন? লোকটা আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে দেখে ভাবলাম, কি জানি লোকটা হয়তো এই চত্বরে আমারই মতন নতুন। বললাম, কি জেনেন জায়গাটা? তা দাদা চিনি বই কি, কিন্তু কিন্তু এতে আবার কিন্তু কিসের? না মানে ওই দিকে তো আজকাল তেমন কেউ যায় না। ব্যাপারটা আমি জানি। বছর কয়েক আগে ওই অঞ্চলে কলেরা ছড়িয়ে পড়েছিল। দেখতে দেখতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। তারপর থেকে জায়গাটা ফাঁকাই পড়ে থাকে। লোকজন তেমন একটা সে পথ মারায় না, অন্তত বিশুদা তেমনটাই বলেছে। বিষয়টা একটু গোড়া থেকেই বলা উচিত। আমার নাম ইমদাদুল রহমান সবুজ। পরিচিত বন্ধুবান্ধবরা আমায় সবুজ বলেই ডাকে। যদিও বন্ধুবান্ধব আমার তেমন একটা নেই, কিন্তু যে জনা কয়েকজন আছে তারা আমার বড়ই কাছের মানুষ। আমি পেশায় একজন লেখক, মূলত প্রেমের গল্প ও উপন্যাস লিখেই আমার পেট চলে। জীবনের শুরুতে কর্পোরেট সংস্থায় উপার্জন শুরু করলেও ওই কোটটাই বেশি দিন পড়তে মন চায়নি। অফিস বেড়াত বাসের জানলার ধারে বসে ব্যস্ত শহরকে দেখে কেমন জানি দম বন্ধ লাগতো। মনে হতো আমিও এমন যান্ত্রব ইঁদুর দৌড়ের একটা তাগিদ পূরণের কল হয়েই রয়ে যাব। প্রাণটা হাঁস ফাঁস করত। একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে এক প্রকার মনের তাগিদ পূরণের জন্যই কলম ধরি। অবশ্য বর্তমানে কলম নয়, কিবোর্ডটাই চালাতে হয় বেশি। ও দাদা, চলেন, দাঁড়িয়ে রইলেন কেন? চিন্তা নেই, আমি বেশি ভাড়া নেব না। যা ন্যায্য তাই নেব। প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, রতন লোক ঠকায় না। রিক্সাওয়ালার ডাকে সম্বিত ফিরল। বললাম, হ্যাঁ চলো। লালমাটির একটা খাড়াই ঢালবে স্টেশন চত্বরে ছেড়ে নামতেই রতনের রিক্সাটা নজরে পড়ল। দুপুর রোদে রাস্তাঘাট একেবারে শুনশান। একটা তেঁতুল গাছের তলায় মালিকের মতোই জীর্ণ রিক্সাটা দাঁড় করানো রয়েছে। রতন কোমরের গামছা খুলে স্পঞ্জ বের হওয়া সিটটা ভালো করে ঝিঁড়ে বলল, নিন, উঠে পড়ুন। আহা আহা করছেন কি? আপনি বসুন, মাল আমি তুলে নিচ্ছি। মাল বলতে একটা বড় সাইজের সুটকেস আর একটা রুকস্যাক। রুকস্যাকটা কাঁধে থেকে নামিয়ে কোলে নিয়ে বসলাম। রতন রিক্সাওয়ালা সুটকেসটা তুলতে তুলতে বলল, ওরে ওরে বাবা রে, কি ভারী গো দাদা। কি আছে এই ব্যাগে? ইটের পাঁজা? হেসে বললাম, না, এতে বই আছে। বই? তা দাদা, কলকাতা থেকে আসা হচ্ছে নাকি? রিক্সা চালাতে চালাতে জিজ্ঞাসা করলো রতন। হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করবো দাদা, যদি কিছু না মনে করেন? বললাম, হ্যাঁ বলো না। বলছি, হেলা বটতলায় কোথায় যাচ্ছেন জানতে পারি? একটু ভেবে নিলাম আমি। কোথায় যাচ্ছি, কি প্রয়োজন, এসব বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো গাঁয়ের মানুষদের মধ্যে অত প্যাঁচ থাকে না, তাই বললাম, এই সামন্তদের বাড়ি, গোলাপবাগ। আমার কথাটা শুনে রতন একবার পিছন ফিরে তাকালো, কিন্তু কোনো প্রশ্ন করলো না। ওর চোখে অনেক প্রশ্নের সারি দেখতে পাচ্ছিলাম, কিন্তু লোকটা কেমন যেন চুপ মেরে গেল। সারাটা রাস্তা আর একটাও কথা বলল না সে। একদিকে ভালোই হয়েছে, লোকজনের বেশি বক বক আমার ভালো লাগে না। আমার পরিচিত মানুষেরা সে কথা বিলক্ষণ জানে। আর সেই কারণেই কলকাতার পৈতৃক বাড়িটা প্রমোটিং হওয়ায় একটা ফ্ল্যাট ছাড়াও যে বেশ খানিকটা টাকা পেয়েছিলাম তা দিয়ে বিশ্বেশ্বর সামন্ত ওরফে বিশুদার থেকে ওই বাড়িটা বেশ স্বল্প দামেই কিনে ফেললাম। গ্রামে থাকার শখ আমার ছোটবেলা থেকেই।
তবে সেই সুযোগ কখনো হয়ে ওঠেনি। বাবা মেটিয়াবুরুজের পুরনো ব্যবসায়ী, আর সেই সূত্রেই খিদিরপুর চত্বরে একটা বেশ অনেক জায়গা নিয়ে পুরনো বাড়ি, আর সেখানেই আমার বড় হয়ে ওঠা। লেখালেখি শুরু করার পর থেকে যেন সেই গ্রামে থাকার শখটা আরো বেড়ে গেছে। শুনেছি গাছপালা আর শান্ত পরিবেশে নাকি কলমের রস জন্মায়। হয়তো সেই কারণেই প্রাচীনকালের মুনি ঋষিদের কলমে এত জোর ছিল। তাদের লেখা নানান কালজয়ী কাব্য তো আমরা এখন উন্মুখ হয়ে পড়ি। আর তারাও তো বনে জঙ্গলেই থাকতেন। মানছি, শহরে বেড়ে ওঠা আমার মতো মানুষের পক্ষে জঙ্গলে কাটানো সম্ভব না হলেও গায়ের শান্ত জল হওয়া কি কিছুই কাজে লাগবে না? চারপাশে সবুজ আর সবুজ দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। দুপাশে অজস্র পুকুর, আম কাঁঠালের বাগান পেরিয়ে অবশেষে একটা জঙ্গল মতো জায়গায় এনে রিক্সাটা দাঁড় করালো রতন। জিজ্ঞাসা করলাম, এ কি দাঁড় করালে কেন, এসে গেছি নাকি? রিক্সা থেকে নেমে গামছায় ঘাম মুছতে মুছতে রতন জবাব দিল, আজ্ঞে দাদা, ওই যে। তার আঙুল বরাবর একটা ঝোপের দিকে তাকাতেই বাড়িটা আবছা দেখতে পেলাম। ওই ঝোপঝাড়ের ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় আর কি। মালপত্র নামিয়ে ভাড়া মিটিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো ভাতের হোটেল পাবো রতনদা? হাসলেন দাদা? ওই ঘোষপাড়ার মোড়ের পর আর এদিকে কিছু নেই। নেহাত পানবিড়ির দোকানও পাবেন না। মহা সমস্যায় বললাম গো। কাল না হয় স্টোভ জাতীয় কিছুর বন্দোবস্ত করা যাবে, কিন্তু এত বেলায় তো আপাতত মুড়ি টুড়ি যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো। তবে রাতে। আমার কথা শেষ হতে পারল না, তার আগেই পেছন থেকে একটা গম্ভীর গলা পেলাম। সে চিন্তা করতে হবে না, কিন্তু আপনার পরিচয়টা? তাকিয়ে দেখলাম একজন বছর 70-এর বৃদ্ধ, একটা খাটো ফতুয়া আর লুঙ্গি পরে আমার দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার, আমার নাম বিপ্রদাস রায়। এই গ্রামেই থাকি, কিন্তু আপনাদেরকে তো ঠিক। প্রতি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার, আমার নাম ইমদাদুল রহমান সবুজ। এই সামন্তদের বাড়িটা আমি কিনেছি। তা কি করা হয়? আগে আমি পেশায় একজন লেখক। ইতিমধ্যে রতন তার রিক্সা নিয়ে বিদায় নিয়েছে। বিপ্রদাসবাবু বাড়িটার দিকে এগোতে এগোতে বললেন, অনেক বছর এ বাড়িতে ভিতরে ঢুকিনি। একসময় এই বাড়িতে কত এসেছি, তা আপনি হঠাৎ এই পাণ্ডব বর্জিত জায়গায় এলেন যে বড়। কথাটা বলেই জিভ কেটে ভদ্রলোক বললেন, মাফ করবেন, আসলে আপনারা এখানকার ছেলে কথাটা অন্যভাবে নেন না, স্রেফ কৌতূহল বশতই। বললাম, না না, আসলে একটু নিরিবিলিতে লেখালেখি করতেই বাড়িটা কেনা। তার উপর ছোট থেকে কলকাতায় মানুষ, কাজেই গ্রাম বাংলার প্রতি টানটা যে স্বাভাবিক তো বুঝতেই পারছেন। তা তো পারছি, কিন্তু। ওর কথা শেষ হওয়ার আগেই ঝোপঝাড় পেরিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম আমরা। সামনে বেশ খানিকটা জংলা আগাছায় ভরা জমির পরেই একটা দোতলা বাড়ি সোজা দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখে বোঝা যায় এককালে বাড়িটার রং ছিল হলুদ, কিন্তু এখন সে রং সময়ের ঘষা লেগে ক্ষয়ে ধূসর হয়ে গেছে। দোতলায় পাশাপাশি দুটো ঘরের দুটো আলাদা ব্যালকনি। বিপ্রদাস বললেন, এই আগাছার জঙ্গল এককালে গোলাপের বাগান ছিল। কমসে কম 30 রকমের গোলাপ ফুল ফুটতো বাগানে। বলেন কি? এমনি বর্ষায় গোলাপও নাকি ছিল এই সংগ্রহের তালিকায়। তাই বুঝি বাড়িটার নাম গোলাপবাগ? ঠিক ধরেছেন, চলুন ভেতরে যাওয়া যাক। বিশুদা একটা চাবি দিয়েছিল বটে, কিন্তু জং পড়ে তালার যাওয়া অবস্থা, তাতে ওই চাবি কোনো কাজে লাগলো না। নগদ টাকা দিয়ে কেনা নিজের বাড়িতেই চোরের মতো তালা ভেঙে ঢুকতে হলো। বাড়ির অন্দরমহলের অবস্থা বাইরের থেকেও শোচনীয়। জায়গায় জায়গায় মাকড়সার জাল পলেস্তরা খসে পড়ছে। পশু পাখির বিষ্ঠা, ধুলোর পুরু আস্তরণ জায়গাটাকে একেবারে নরক বানিয়ে রেখেছে। বিপ্রদাসবাবুকে বললাম, একটা মজুর গোছের কাউকে পাওয়া যাবে? এই বাড়িটাকে বাসযোগ্য করে তুলতে, নয় তো কাল ঘাম ছুটে যাবে আমার। হ্যাঁ, সে পেয়ে যাবেন, কিন্তু আগে দেখি শোয়ার ঘরগুলোর কি অবস্থা। অবশেষে পূবের ঘরখানা অপেক্ষাকৃত ভালো অবস্থায় পাওয়া গেল। দরজা জানলায় উই ধরলেও তা একেবারে ভগ্নপ্রায় নয়। লাল মেঝে ধুলোর আস্তরণে নিজের দৈন্যদশা প্রকট করলেও তা একেবারে হতশ্রী নয়। খাটটাও মোটামুটি মজবুতি বলা চলে।
বিপ্রদাসবাবুর সাহায্যে বেশ তাড়াতাড়ি ঘরটা থাকার মতো করে নেওয়া গেল। বাকিটা কাল দেখা যাবে। আমায় অনেকক্ষণ ধরে উসখুস করতে দেখে ভদ্রলোক মুচকি হেসে বললেন, ধোঁয়ার প্রয়োজন পড়ছে নাকি? তা দেখি আমাকে দাও একখানা, চিন্তা নেই। বয়স 70 পার করলেও আমি এসব বিশ্বাস করি না। সিগারেট ফুঁকলেই সম্মান যায়, এসব ফালতু কথা। দুজন দুটো সিগারেট ধরিয়ে সামনের ব্যালকনি বা ঝুল বারান্দায় এসে দাঁড়ালাম। বিপ্রদাসবাবু বললেন, একটা কথা বড় জানতে ইচ্ছা করছে। আপনার নামটা তো, ভারতীয়দের তো এরকম নাম, বরঞ্চ বাংলাদেশে। বললাম, আপনি না আমাকে আপনি বলাটা বন্ধ করুন। আমিও বয়সে আপনার থেকে অনেকটাই ছোট। আর দ্বিতীয়ত, আমার বাবার এক বন্ধু ছিলেন ওপার বাংলায়, তার নামেই আমার নাম রাখেন উনি। আর সবুজটা বলতে পারেন নিজে থেকেই জুড়ে দিয়েছি। শিল্পীদের ভেগ ধরার বিষয়টা যে নতুন নয় তা তো নিশ্চয়ই জানেন। ভদ্রলোক আমার মশকরাতেও না হেসে ভুঁড়ো কুচকে সামনের আগাছার জঙ্গলে তাকিয়ে আছেন দেখে জিজ্ঞাসা করলাম, কিছু ভাবছেন জেঠু? না, আসলে ভাবছিলাম তোমায় বলাটা ঠিক হবে কিনা, আবার না বললেও। ভদ্রলোককে আমতা আমতা করতে দেখে বললাম, আরে অত না ভেবে বলে ফেলুন জেঠু। বলছি, এই বাড়িটার একটা বদনাম আছে। বদনাম মানে? এবার খানিকটা চিন্তিত হলাম আমি। মানে লোকে বলে এ বাড়িতে নাকি অপদেবতা আছেন। আমার হাসি পেয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে বললাম, জেঠু, আমি প্রেমের গল্প লিখি। তেমন ভূত প্রেতের দেখা পেলে না হয় ওদের নিয়েই লিখব। শুনেছি নাকি ইদানিং তেনাদের গল্পই বেশি চলে। কথাটা বলে হাসতেই যাচ্ছিলাম, হঠাৎ আমার শোয়ার জন্য যে ঘরের বন্দোবস্ত করা হয়েছিল সেটার দরজাটা আপনা আপনি দরহাম করে বন্ধ হয়ে গেল। এতটুকু হাওয়া বইছে না, কেউ কোথাও নেই, তাহলে দরজাটা বন্ধ হলো কি করে? পরিস্থিতিটাকে স্বাভাবিক করবার জন্য বিপ্রদাসবাবুকে বললাম, তেনাদের মনে হয় আত্মসম্মানে লেগেছে, তাই নিজেদের উপস্থিতি জানান দিয়ে গেলেন। বলেই হো হো করে হেসে উঠলাম আমি। বিপ্রদাসবাবুর কথা মতো রাতের খাওয়াটা ওর ওখানেই সেরেছি। গোলাপবাগ থেকে ওর বাড়িটা হাঁটা পথে প্রায় মিনিট 10 পথ। খাওয়া দাওয়ার পর তার সাথে গপ্প করতে করতে কখন যে 10টা বেজে গেছে তা টেরই পাইনি। বিপ্রদাসবাবুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে, কিন্তু গোলাপবাগে নেই, তাই টিউবের আলোয় বসে গালগপ্প করতে করতে গাঁয়ের রাতের আন্দাজ পাইনি। জেঠুই হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে জিভ কেটে বললেন, হে হে হে, বড্ড দেরি হয়ে গেল গো, 10টা বাজে। তুমি নতুন মানুষ, পথঘাট যদি ঠিক মতো ঠাহর করতে না পারো, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। বিপ্রদাসবাবু একা থাকেন। ও স্ত্রী গত হয়েছেন প্রায় বছর 10 হলো। ছেলেমেয়েরা কর্ম এবং বিবাহ সূত্রে কলকাতায় নয়তো ভিন গায়ে থাকেন। এইটি সর্বক্ষণের চাকর ওর দেখাশোনা করে। বুড়ো লোকটাকে এতটা পথ শুধু শুধু হাঁটাতে মন চাইল না। বললাম, না না জেঠু, আপনি ওসব নিয়ে ভাববেন না। আমি এই গায়ে নতুন হতে পারি, তাই বলে খোকা তো নই। ঠিক পথ চিনে চলে যাব, মোটে অসুবিধা হবে না। এইসব 7-5 বলে পথে নেমেই বুঝলাম খুব বড় ভুল করে ফেলেছি। ভদ্রপাড়া পেরোতেই বাকি পথটা শুনশান এবং অন্ধকার। পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। তারপর সঙ্গে টর্চখানা বাগিয়ে ধরে রওনা হলাম আমার নতুন ঠিকানা গোলাপবাগের উদ্দেশ্যে। একটা সুন্দর হাওয়া দিচ্ছে, অবশ্য আপাত সুন্দর লাগলেও গ্রীষ্মের হাওয়া কখন যে ঝড়ে পরিণত হবে তা কেউ বলতে পারে না, তাই যতটা সম্ভব দ্রুত পা চালালাম। কিছু দূর এগোতেই বুঝতে পারলাম খুব একটা ভুল ভাবিনি। হাওয়ার বেগে এই মিনিট 5-এর মধ্যেই বেশ দ্রুত হয়েছে। মাঝে মাঝে আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সে বিদ্যুৎ চমকের ঝিলিক গাছপালার ফাঁক দিয়ে নেমে এসে সামনের পথটা আলোকিত করে দিয়েই নিভে যাচ্ছে। ডান দিকের পুকুরটা পেরোতেই টুপটাপ করে এবং তারপর মুষলধারে বৃষ্টি নামল। কোনো রকমে কাক ভেজা হয়ে বাড়ির ভিতর ঢুকলাম। দোতলায় যে ঘরটায় আমার থাকার বন্দোবস্ত করেছি সে ঘরে গিয়ে একটা মোটা মোমবাতি জ্বালালাম আমি। তারপর ভেজা পাঞ্জাবিটা খুলে সেটা দিয়েই মাথাটা ভালো করে মুছে নিলাম। ঝুল বারান্দায় বৃষ্টির ছাঁট আসছে। আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে বিছানার পাশের জানলাটা দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতেই যেটুকু দেখা যাচ্ছে, না হলে তো চরাচর অন্ধকার,
বৃষ্টির ছাঁট আর ভেজা মাটির গন্ধ এসে লাগছিল চোখে মুখে। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই এই ঠান্ডা বৃষ্টির ছাট মুখে লাগতেই কখন যে চোখ লেগে গেছিল তা টেরই পাইনি। একটা হালকা রুমঝুম শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম সারাটা ঘর নিকষ অন্ধকারে ছেয়ে আছে। মোমবাতিটা কখন যেন দমকা বাতাসে নিভে গেছে। বিছানায় শুয়ে শুয়েই টের পেলাম একটা মিষ্টি গোলাপের গন্ধ এসে লাগছে নাকে। শব্দটা আসছে বারান্দার দিক থেকে, আর সে রুনঝুন শব্দ যত এগিয়ে আসছে ততই যেন গোলাপের গন্ধটা প্রকট হয়ে উঠছে। গন্ধটা যেন ধীরে ধীরে গ্রাস করছে আমার অবচেতনকে। ইন্দ্রিয়গুলো কেমন যেন ঝিমিয়ে পড়ছে। একবার মনে হলো স্বপ্ন দেখছি না তো, কিন্তু পরক্ষণেই বাইরের ঝড় বৃষ্টির শব্দ শুনে বুঝলাম তেমনটা নয়। সজ্ঞানে এসব কি ভুলভাল শুনছি, ভাবছি। নিজের মনকে কড়া করে বকে দিতে যাব এমন সময় দরজাটা খুলে একজন ছিপছিপে তন্নি ঘরে ঢুকে এলেন। আমি আদুল গায়ে স্রেফ একটা পাজামা পরে বিছানায় শুয়ে আছি, আর ওদিকে একজন মহিলা আমার শোয়ার ঘরে ঢুকে পড়েছেন। এটা ভেবেই কুঁকড়ে গেলাম। পর মুহূর্তেই মনে পড়লো অন্য একটা কথা, মহিলা বাড়িতে ঢুকলেন কি করে? তবে কি বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে গিয়ে ভুলবশত মেইন গেটে তালা দিয়ে আসেনি? মনে মনে নিজেকেই কয়েকটা বাছা বাছা গাল দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আর এভাবে এত রাতে ঘরে ঢুকে এলেন যে বড়? মহিলা কোনো জবাব দিলেন না। বিদ্যুৎ চমকের আলোয় ভালো করে মহিলাকে দেখতে পেলাম। গায়ের রং শ্যামলা, কিন্তু রূপ যৌবন যেন উপচে পড়ছে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে। তন্নির পরনে একটু সেকেলে ধরনের শাড়ি, পায়ের উপর মল, গলায় কানে হাতে আরো নানান স্বর্ণালঙ্কার চকমক করছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে ভাবালো সেটা ওর শাড়ি পরার ধরন। শখানেক বছর আগে মহিলারা যেমনভাবে ব্লাউজ আর সায়া ছাড়া শাড়ি পরতেন, ইনিও তেমন করেই পরেছেন। আবার জিজ্ঞাসা করলাম, কে আপনি? প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না কেন? এবার ভদ্রমহিলা খিলখিল করে হেসে উঠলেন। তারপর ঘরের ভেতর আরো খানিকটা ঢুকে এসে বললেন, হ্যাঁ, আপনি বুঝি সবার সাথে এমন রুক্ষ হয়েই কথা বলেন, তাই না? একটু রাগ হলো আমার। একে অন্যের বাড়িতে এত রাতে অনধিকার প্রবেশ করেছে, তার উপর আবার টেরা বেঁকা উত্তর। বললাম, সবাই আর আপনি কি এক? না তো, তা তো ঠিকই বলেছেন। সবাই আর আমি তো এক নই, অন্তত বাকি পুরুষেরা তো সেই কথাই বলে। মহিলার কথা বলার ঢং আর হাসির ভঙ্গিমায় অদ্ভুত এক বিভঙ্গ আছে। এক অসম্ভব মোহময়ী শক্তি যেন মহিলার সমগ্র অস্তিত্বকে বিস্তৃত করে রেখেছে। নিজেকে সংযত করে একটু ভেবে বললাম, তা আপনি কি এখানেই কাছে পিঠে কোথাও থাকেন নাকি? কোনো বিশেষ প্রয়োজন? বাড়িতে গিয়ে অসুস্থ, তাই সাহায্যের জন্য? আমার কথার মাঝেই মহিলা বলে উঠলেন, উফ, আপনি না বড্ড চেরা করেন। লেখক না হয় আপনার দারোগা হওয়া উচিত ছিল, বুঝলেন? মনে মনে ভাবলাম, আমার ব্যাপারে সব খবর নিয়েই এসেছে মহিলা, কিন্তু এত কথা জানলো কিভাবে? অবশ্য এইটুকু তো গ্রাম, সেখানে একজন নতুন লোক এলে না জানতে পারাটাই বোধহয় অস্বাভাবিক। বললাম, এখনো আমার এই বাড়িতে আগমনের হেতু জানতে পারলাম না। কিন্তু সত্যি এতক্ষণে বোঝা গেল যে আপনি সত্যি সাহিত্যিক। কি মিষ্টি করে বলেন আগমনের হেতু। এবার বেশ মজা লাগলো আমার। উঠে বসে এসে বললাম, এত রাতে আপনি কি আমার প্রশংসা করতে এসেছেন? তা তাই যদি হয়, আপনার কি তাতে আপত্তি আছে? না, প্রশংসা পেতে কার না ভালো লাগে। তবে শুনেছি গাগঞ্জে সামাজিক নিয়মকানুন বেশ কড়া। এত রাতে একজন পরপুরুষের ঘরে এসেছেন, আপনার সম্মানহানির ভয় নেই বুঝি? মহিলা পায়ে পায়ে আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন। হাতরে সিগারেটের প্যাকেটটা খুঁজে একটা সিগারেট ধরাতে গিয়ে দেশলাই কাঠির আলোয় দেখলাম
মহিলা বিছানার চাদরে আঙুল দিয়ে কাল্পনিক আঁক কাটছেন। বললেন, সম্মান? ভালো বলেছেন। অনেকদিন পর শুনলাম শব্দ। মহিলার গলায় যেন একটা শ্লেষ ঝরে পড়ল। জিজ্ঞাসা করলাম, কেন এরকম বলছেন কেন? মহিলা উঠে আরো খানিকটা এগিয়ে এসেছেন আমার দিকে। নিজের বেলব আঙুল আমার দুই ঠোঁটে ঠেকিয়ে বললেন, উফ, আপনি না বড় বেশি কথা বলেন। জানি সোমেশ্বর কিন্তু এত কথা বলতো না। জীবনে এত পুরুষ দেখলাম, এত বেশি বহুর শরীরে প্রাণ নিলাম, কিন্তু সোমেশ্বরের মতন আর একজনকেও পেলাম না। একটু অবাক হলাম আমি। সিগারেটে টান দিয়ে বললাম, ঠিক বুঝলাম না, তবে এই সোমেশ্বর নামটা যেন কেমন চেনা চেনা ঠেকছে। ইনি কে বলুন তো? উফ, আবার প্রশ্ন। আমার কি আপনার ভালো লাগছে না? মহিলার আঙুলগুলো আমার গাল, চিবুক, গলায় খেলা করে বেড়াচ্ছিল। শরীরে মনে বেশ উত্তেজনা অনুভব করলেও মুখে প্রকাশ করলাম না। আমি একটু গলা খাঁকড়িয়ে বললাম, বলছিলাম, আপনার নামটাই তো এখনো জানা হলো না। মহিলা আবার খিলখিলিয়ে হেসে বলল, অষ্টমী মানুষের আবার নাম, তার চেয়ে কামটাই বরং বেশি আকর্ষণীয়, তাই নয় কি? কাম? হ্যাঁ, সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করছি এতক্ষণ ধরে। কি কাজে এসেছেন আপনি? বাইরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে আবার হাসির গলতান শোনা গেল। মহিলা বললেন, লেখক মশাই, এ কাম সে কাম নয়, এ কাম হলো শরীরের কাম। বলতে বলতে মহিলা আমার কোলে উঠে বসেছেন। বুঝতে পারলাম পেলব কমনীয় শরীরের ডাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে। মহিলা প্রবল আশ্লেষে চুমু খেলেন আমার বাম ঘাড়ে। দেহের সমস্ত রঙ্গক যেন মুহূর্তে শিহরিত হয়ে উঠল। আমার ইন্দ্রিয়গুলো যেন ধীরে ধীরে আমার বশ্যতা ত্যাগ করছিল। কাহাতক নিজের উত্তেজনাকে জোর করে প্রশমিত করে রাখা যায়, মন্ত্রমুগ্ধের মতো দুই হাতে জাপটে ধরলাম সে মোহময়ী নারী দেহ। সেও খিলখিলিয়ে হেসে উঠে আমার সর্বাঙ্গে তার সিক্ত ঠোঁটের স্পর্শ এঁকে দিচ্ছিল। একসময় এক হলো দুজোড়া পিপাসার্থ ঠোঁট। আমাদের দুজনেরই যেন অঙ্গে বিদ্যুৎ খেলে গেল। বাইরে মুহুর্মুহু বজ্রপাত ও বাড়িধারা, আর ঘরের ভেতরে দুই নিরাভরণ মানবদেহ আদম ও ইভের মতো আদিরসের বর্ষণে সিক্ত হয়ে চলেছে। ঘরের মধ্যে গোলাপের সুবাস যেন কয়েকশো গুণ বেড়ে গেছে। সারা ঘরে যেন নৃত্যের তালে তালে নুপুর বেজে চলেছে। নিজের উপর আর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই আমার। সঙ্গিনীয় আদরের আতিশয্যে পুরুষালী নিষ্পেষণে শীতকার করে চলেছে। শহরাঞ্চল হলে হয়তো ওর এই শীতকারে আশেপাশের বাড়ির বাসিন্দাদের ঘুম ছুটে যেত। নেহাত লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, তাই রক্ষে। তবে সমস্ত সুখ মুহূর্তের যেমন শেষ থাকে, তেমন এই বিষয়টাও একসময় শেষ হলো। আমার ঘামে সবসবে বুকে নিজের মাথাটা এলিয়ে দিয়ে সেই অনামিকা বলল, সোমেশ্বরের পর কেউ আমাকে এক ফোঁটা তৃপ্ত করলো। আমি ওর অবিন্যস্ত চুল সরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কিন্তু নামটা যে এখনো। মহিলা যেন এবার একটু বিরক্ত হলেন। ছদ্ম রাগ দেখিয়ে বললেন, খালি নাম আর নাম, কি হবে নাম জেনে? আমার নামে নালিশ করবে? ঘুরি বললাম, না না, সে প্রশ্ন নয়। তবে আশা করি এটাই আমাদের শেষ মোলাকাত নয়। সেক্ষেত্রে তোমায় ডাকবো কি নামে? বেশ, সাহিত্যিকের সাথে কথা কি পেরে ওঠে। আর আমিও তা পারবো না। আমার নাম গোলাপি। গোলাপি নামটা তো তুমি অবাঙালি। আমার জন্ম রাজস্থানে।
কিন্তু এতদিন এখানে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছি বলতে পারো। আর থাকা হয় কোথায়? ব্যাস, একদিন এত প্রশ্ন ভালো না মশাই, এবার আমি আসি, ভোর হতে চাই। বললাম, শিখি এত রাতে একা যাবে কিভাবে? বৃষ্টিটা কমলেও এখনো তো শেষ হয়নি, আমি বরং এগিয়ে দিয়ে আসি। বলে বিছানা থেকে উঠতে যাব, হঠাৎ মাথাটা ভীষণ চক্কর দিয়ে উঠল। ডাল সামলাতে না পেরে বিছানাতেই মুখ থুবড়ে পড়লাম। স্নায়ুগুলো যেন অবশ হয়ে এলো, চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। বুঝতে পারছিলাম ধীরে ধীরে চেতনা লোপ পাচ্ছে। তার সাথে এটাও বুঝলাম সেই নুপুরের শব্দ ও গোলাপের সুবাস একটু একটু করে দূরে সরে যাচ্ছে। একসময় আর কিছুই বুঝতে পারলাম না, মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল যেন। কি দাদা, কাল রাতে ঘুমটুম হয়েছিল তো ঠিক করে? পিছন ফিরে দেখলাম রিক্সাওয়ালা রতন দাঁড়িয়ে আছে। বললাম, হ্যাঁ দিব্যি। সকাল সকাল ঘুম ভেঙে গেছিল আমার, তবে কেন জানি না মাথার ভেতর একটা অদ্ভুত দপদপানি টের পাচ্ছিলাম। আজ নিজের খাবার দাবারের একটা বন্দোবস্ত করতে হবে। সেই উদ্দেশ্যে একটা স্টোভ আর কিছু রান্নার সরঞ্জাম কিনতে বেরিয়েছি। সকাল থেকে আর বৃষ্টি হয়নি ঠিকই, তবে আকাশে কালো মেঘের আনাগোনা লেগেই রয়েছে, তাই সাথে করে ছাতাটাও নিয়ে বেরিয়েছিলাম আমি। আপনার কি অসুখ বিসুখ করেছে নাকি দাদা? জিজ্ঞাসা করলো রতন। কেন বলো তো? না মানে আপনার চোখ মুখ কেমন বসা বসা দেখাচ্ছে, তাই শুধলাম দাদা। ওই না তো, একটু মাথা ব্যথা হচ্ছিল ঠিকই, কিন্তু তেমন কিছু না। যাকে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন দাদা, প্রয়োজনে ফোন করবেন, আমি হাজির হয়ে যাব। আচ্ছা ভাই, বলে তার নাম্বারখানা তুলে নিলাম আমার মোবাইলে। তারপর সেই আমাকে গঞ্জের হাট থেকে এটা সেটা কেনার ব্যবস্থা করে দিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেল। বাড়ির সামনেও রিক্সা থেকে নামলাম। বললাম, রতনদা, এত বেলা হয়ে গেছে, আমার হাতে হাতে সব একটু গুছিয়ে দিয়ে যাবে গো, আর শোনো না, তুমি এখানেই খেয়ে নাও। রিক্সা চালক রতন না করেনি। দুজনে মিলে সব গুছিয়ে গেছি। রান্না শেষ করে যখন খেতে বসলাম তখন বাজে বিকেল 4টে। সামান্য মুরগির মাংস আর ভাত, এই আয়োজন করতেই বিকেল হয়ে গেল। ওর কাছ থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে কানের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে ঝেড়ে ফুঁকে আগুন দিলাম তাতে। কড়া নিম্নমানের তামাক নীলচে ধোয়া ভকভক করে বেরিয়ে এলো আমার নাক মুখ। দুপুর থেকে লক্ষ্য করছিলাম রতন যেন মাঝে মাঝেই এদিক ওদিক কি যেন দেখছে। জিজ্ঞাসা করলাম, তখন থেকে লক্ষ্য করছি তুমি মাঝে মাঝে ইতিমধ্যে কি দেখছো বলো তো? হ্যাঁ, ও কিছু না, ও কিছু না, কিছু না বলে কথা ঘোরানোর চেষ্টা করলো রতন। বললাম, আচ্ছা রতনদা, তুমি এই গায়ে কত বছর আছো বলো তো? তা প্রায় 40 বছর। একটু দোনামোনা করে বললাম, বিপ্রতাসবাবু বলছিলেন যে বাড়িতে নাকি ভূত আছে, এই তুমি বিষয়ে কিছু শুনেছো নাকি? রতন হেসে বলল, আমরা তো সবাই ভূত দাদা, কেউ খেয়ে ভূত তো কেউ না খেয়ে ভূত, কেউ ঠকিয়ে ভূত তো আবার কেউ ঠকে ভূত। তবে হ্যাঁ, আমার মনে হয় মানুষের জীবনে এত রকম সমস্যা যে সেসব সামলে ওই ভূত প্রেতে মাথা দেওয়ার কথা মাথাতেই আসা উচিত নয়। তারপর একটু ভেবে বলল, আপনি এমন কেন জিজ্ঞাসা করলেন দাদা? কিছু টের পেয়েছেন নাকি? একবার ভাবলাম সবটা ওকে খুলে বলি, কিন্তু পরক্ষণেই মনে হলো থাক, মধ্যরাতে একজন অপরিচিতার সাথে ঘনিষ্ঠ হয়েছি বললে নিজের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, তাই চেপে গেলাম। আবার মেঘ গুরু গুরু শুরু করেছে। রতন বলল, এবার আসি দাদা, বৃষ্টি নামলে আবার ভিজতে হবে। ওকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসে সুটকেসটা খুললাম। এখানে এসে থেকে লেখাপড়া একেবারেই হয়নি। বইগুলো সাজিয়ে রাখলাম ঘরের এক কোণে। প্রকাশক বলেছে এবার একটা ভৌতিক উপন্যাস লিখতে হবে। খালি প্রেম আর সামাজিক উপন্যাস লিখলে নাকি আর চলবে না, তাই সামনের বইমেলায় এমদাদুলের ভূতের বই চাই। অগত্যা চেষ্টা একবার করতেই হবে, মান ইজ্জতের প্রশ্ন বলে কথা। এ বিষয়ে আমার আবার খুব বেশি পড়াশোনা নেই,
ওই ছোটবেলায় যে সামান্য কিছু করেছিলাম, সৈয়দ মুস্তাফা আলী, হেমেন্দ্র কুমার রায়, এইসব আর কি। তবে আমার দৌড় ওই অবধি। কিন্তু আমার এক সিনিয়র দাদা সবসময় বলতেন, লেখার আগে প্রচুর পড়তে হয়। তাই শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের অজস্র ভৌতিক গল্প, উপন্যাস আর সত্য ঘটনা অবলম্বনে লেখা প্রবন্ধের সংগ্রহ ডাই করে এনেছি নিজের সাথে। প্রথমেই ফাদার গ্যাব্রিয়েলের লেখা অ্যান এক্সহসিস্ট টেলস হিজ স্টোরি বইটা খুলে বসলাম। সত্য ঘটনা অবলম্বনে লেখা এই বিশেষ বই, কিন্তু বেশিক্ষণ পড়তে পারলাম না। এসব নৃশংস গা শিরশিরে লেখাপড়ার অভ্যেস একেবারেই নেই। কাজেই উঠে পড়লাম। টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। জুল বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। গ্রাম বাংলার প্রতিটা মুহূর্তের ছবি সত্যি পৃথক পৃথকভাবে এক একটা গল্প বলে যায়। একটা সোদা হাওয়া এসে মুখে লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলাম জানি না। চরাচর অন্ধকার হয়ে রয়েছে। ঘরের ভেতর মোমবাতিটা জ্বলছে, তার হলদে আলোটা এসে পড়ছে বারান্দায়। ভেজা হাওয়ায় হলুদ আলোটা দপদপ করতে করতে দপ করে গেল নিভে। আর প্রায় সাথে সাথেই আমার কাঁধে একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠলাম। আর সাথে সাথেই শুনলাম সেই খলখলিয়ে হাসির শব্দ। বুঝলাম গুলাবি এসেছে। কিন্তু আজকে রাতে তো রতনকে এগিয়ে দিয়ে আসার সময় মনে করে দরজায় তালা দিয়ে এসেছে। তাহলে ও এলো কি করে? পেছন ফিরে বললাম, সত্যি করে বলো, তুমি বাড়িতে ঢুকলে কি করে? কেন? দরজা দিয়ে। গুলাবির কথার ঢঙে ব্যঙ্গের ছাপ। একটু গম্ভীর স্বরে বললাম, আজ আমি নিজে মনে করে মেন গেটে তালা দিয়েছি। হয় তুমি বলবে, নয় এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠিক আছে, তোমার যদি আমার থেকে প্রশ্নের উত্তর বেশি কাঙ্ক্ষিত হয় তবে তাই হোক, আমি চললাম। গুলাবির কথার মধ্যে এমন কিছু ছিল যা আমার মনের ভিতরে উন্মত্ত সমুদ্রের ঢেউ তুলল। তাড়াতাড়ি ওর হাতটা চেপে ধরে বললাম, আরে রাগ করলে যে? আমি কি তাই বলেছি নাকি? একটু মস্করাও করা যাবে না বুঝি? না থাক, কোনটা মস্কার আর কোনটা সত্যি তা বোঝার বয়স আমার হয়েছে। আমি বরং হাসি, আর কোনোদিন আসবো না। গুলাবির মন ভাঙাতে সেদিন অনেক রাত অবধি তাকে আদর করতে হয়েছিল। সেই শেষবার আমি ওকে কোনো প্রশ্ন করেছিলাম। তারপর থেকে আমি আর ওকে কখনো প্রশ্ন করা তো দূরে থাক, এমন কোনো কথাই বলিনি যাতে ও অসন্তুষ্ট হয়। ওকে আমি বড় ভালোবেসে ফেলেছি। তবে এই ভালোবাসাকে ঠিক প্রেম বলা যায় কিনা তা আমার নিজের কাছে অনেক সংশয় রয়েছে এই নিয়ে। তাছাড়া আদৌ আমি তাকে ভালোবাসি নাকি তার শরীরটাকে ভালোবাসি তাও ঠিক বুঝতে পারি না। আসলে গুলাবির একটা অমোঘ আকর্ষণ যেন আমাকে সর্বক্ষণ গ্রাস করে রেখেছে। শয়নে স্বপনে আমি সর্বক্ষণ ওর কথাই ভাবি। লেখাপড়া একেবারে মাথায় উঠেছে। সারাদিন যেন আমার চোখে রাজ্যের গুণ জড়িয়ে থাকে। আর সেই ঝিম ধরা ঘুমের রাজ্যে আমার সর্বক্ষণের সঙ্গী ওই গুলাবি। সেখানে সেই আমার একমাত্র বন্ধু, সুহৃদ ও পরম আত্মীয়। তবে হ্যাঁ, বিকেলের পর থেকেই আমার ঘুমটুম কোথাও যেন উবে যায়। আমি যেন সারাদিন চাতকের মতো সন্ধ্যার জন্যই আকাশপানে চেয়ে থাকি। দিনের আলো আর আমার সহ্য হয় না। সন্ধ্যা ঘনালেই আমার আর গুলাবির নিষিদ্ধ সংসার যেন বর্ষার বাগানের মতো তরতরিয়ে বেড়ে ওঠে। একসাথে রান্নাবাটি খেলা বেশ জমে উঠেছে। মাঝে মাঝে ওকে নিজের স্ত্রী বলে ভুল হয়। মনে হয় ওকে ছেড়ে থাকলে বোধহয় মরেই যাব। সারাটা দিন যে কি অসহ্য লাগে তা ওকে বারবার বলি। শত অনুরোধ করি আমার সাথে সবসময় থাকার জন্য, কিন্তু সে কখনোই থাকে না। ভোরের আলো ফুটলেই যেন তার রাজ্যের কাজ এসে ভিড় করে, আর বিবস্ত্র রণক্লান্তা আমাকে একা ফেলে সে চলে যায়। অবশ্য কখন যায় তা আমি টেরও পাই না অধিকাংশ দিন। সবুজ, এই সবুজ, বাড়ি আছিস? একটা পরিচিত গলার স্বর শুনে ধরফড়িয়ে উঠে বসলাম আমি। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বিকেলের মরা আলোয় পাখির দল যে যার আস্তানায় ফিরছে। কার গলা শুনলাম ওটা? ঠিক শুনলাম তো নাকি মনের ভুল? কই রে সবুজ, বাড়ি আছিস? আবার সেই পরিচিত কণ্ঠস্বর। না, মনের ভুল নয়। ওই তো আবার শোনা যাচ্ছে সেই গলার স্বর। কে ডাকছে? বড্ড বিরক্তি লাগলো। কোনো সাড়া দিলাম না আমি।
ইদানিং কেউ দেখা করতে এলে আর সাড়া দিই না। বিপ্রদাসবাবু, রিক্সা চালক রতনদার সবাই বহুবার বাড়ির দরজা থেকে ক্ষুব্ধ হয়ে গাল পাড়তে পারতে ফিরে গেছে। আমি কিন্তু তবু নিচে যাইনি। কি হবে নিচে গিয়ে? সেই তো এক প্রশ্ন, কি হয়েছে? এখন আর তেমন রাস্তায় বেরোই না কেন? আমার শরীর টরীর ঠিক আছে কিনা? আরে বাবু, শরীর আমার, তোমাদের এত মাথা ব্যথা কিসের? আর আমি যদি রাস্তায় না বেরোই তাতেই বা এত গাত্রদাহ কেন? তাও বুঝি না বাবু। হয়তো ওদের মধ্যেই কেউ হবে। তাই চুপ করে খাটে আবার গাটা এলিয়ে পড়ে রইলাম। এখন আর বেশিক্ষণ বসতে ভালো লাগে না, মনে হয় সারাদিন শুয়েই থাকি। ওই আবার কে ডাকছে? সবুজ, আরে এই সবুজ, ও ভর দুপুরে পড়ে পড়ে ঘুমোচ্ছিস নাকি? কি রে? রাগ উঠে যাচ্ছিল আমার। ষড়ের মতো চেঁচাচ্ছে দেখো, কিন্তু এই গলা তো বিপ্রদাসবাবু বা রতনের নয়। যাকে একবার দেখতে হচ্ছে। যদি দেখি যে ওদের মধ্যে কেউ একজন এসেছে, তাহলে আজ কিস্তি দিয়ে বেটার বাপের নাম খগেন করব আমি। এই মনস্থির করে ক্লান্ত শরীরটাকে কোনো রকমে একতলা অবধি টেনে নিয়ে গেলাম আমি নিচে গিয়ে আমার রাগ প্রশমিত হলো। না, ওদের মধ্যে কেউ আসেনি। দেখলাম গেটের বাইরে একটা লাল সুটকেস হাতে দাঁড়িয়ে আছে বিশ্বেশ্বর সামন্ত ওরফে বিশুদা। দরজার তালা খুলে বেরোতেই বিশুদা চমকে উঠল। এ কি রে, কি অবস্থা বানিয়েছিস? কঠিন অসুখ বিসুখ করেছে নাকি তোর? চোখ দুটো একেবারে কোটরে ঢুকে গেছে, গলার কনটা বেরিয়ে এসেছে, উফ, কবজির শিরা উপশিরা ফুটে বেরোচ্ছে। জন্ডিস টন্ডিস নাকি রে? পেটে রোগে ভুগছিস? সেই আবার এক প্রশ্ন। মনে মনে আবার খিঁচিয়ে উঠলাম, তবে মুখে প্রকাশ করলাম না কিছু। মেঘি হাসি হেসে বললাম, আরে এসো এসো, উপরে চলো। সব কটা ঘর এখনো মেরামত করা হয়নি, একটাই কোনো রকমে থাকার মতো করে নিয়েছি। তা তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? বিশুদা হেসে বলল, আরে সেসব বলছি পরে, আগে বল তোর লেখালেখি কেমন চলছে? হ্যাঁ, নামলো একটা ভূতের গপ্প? হাত উল্টে বললাম, না, লেখালেখি করতে আর ভালো লাগে না গো। বলিস কি রে? ইমদাদুল রহমানের লিখতে ভালো লাগছে না? বাবা রে, ও কি সম্ভব? ওই আর কি। তা তুমি হঠাৎ? কেন রে, তোর বাড়িতে আসতে গেলে আবার কৈফিয়ত তৈফিয়ত দিতে হবে নাকি? অবশ্য তোর যা শরীরের কন্ডিশন, তাতে জানিয়ে এলেই বোধহয় ভালো হতো। হ্যাঁ, সিগারেট খাবি? একটা সিগারেট বাড়িয়ে দিল বিশুদা, আর দেখি তা ফিরিয়ে দিলাম। বললাম, সবার ভালো লাগে না। তুমি কি বলবে বলছিলে, বলো না। সিগারেটও ছেড়েছিস? বাহ বাহ, বেশ বেশ, তাহলে আমি একটা ধরাই, কি বলিস? সিগারেট ধরিয়ে বিশুদা বলল, হ্যাঁ, বলতে পারিস। আমি খানিকটা তোর হেল্প করতেই এসেছি। হ্যাঁ, হঠাৎ করে দিন চারেকের ছুটি পেলাম, তাই ভাবলাম অনেকদিন তোর সাথে আড্ডা মারাও হয়নি, আবার তোর ভৌতিক গল্পের একটা দারুণ প্লটও দেওয়া যাবে। ওই এক ঢিলে দুই পাখি আর কি। তেমন একটা আগ্রহ জন্মালো না, তবে বিশুদা লোকটা নাজরবান্দা টাইপের, যতক্ষণ না গল্প শুনবো ছাড়বেই না। তাই বললাম, খেয়ে এসেছ? না, খেয়ে আসবো কি করে? সেই কোন সকালে বেরিয়েছি বলতো। তবে চাপ নেই, তোর যা হয়েছে তাই তো মোটো খেয়ে নেবো। আমার মাথায় যেন বজ্রপাত হলো। আজ দুদিন হলো খাওয়া দাওয়ার পাট চুকিয়েছি, খিদে তৃষ্ণা নেই আমার। সারাদিন শুধু একটাই চিন্তা, কখন গোলাপি আসবে আর আমি ওর গোলাপের পাপড়ির মতো শরীরে হারিয়ে যাব। অন্য সময় হলে হয়তো ওই অনাহারে দাঁড়ানোর ক্ষমতা হারাতাম, কিন্তু এখন ওই গোলাপির দুর্নিবার আকর্ষণ যেন আমার মূল চালিকা শক্তি। জিভ কেটে বললাম, কিন্তু খাওয়ার যে কিছুই নেই দাদা। কেন রে? ওই তো রান্নার সরঞ্জাম, রান্না করিসনি? রোজা রাখছি যে। আল্লাহর নামে মিথ্যে বলে নিজেকে মনে মনে কষাঘাত করলাম, কিন্তু আর উপায় বা কি? আমারই ভুল, মনে রাখা উচিত ছিল।
ঠিক আছে, মুড়ি টুড়ি কিছু আছে তো নাকি? তাই দিয়েই চালিয়ে দেবো। হ্যাঁ, তা আছে। মুড়ির কৌটোটা বার করে ওর হাতে দিলাম, বললাম, নাও এবার শুরু করো তোমার গল্প। কৌটো থেকে এক মুঠো মুড়ি বের করে মুখে চালান করেই বিশুদা বলল, কতদিনের মুড়ির ভাই, একেবারে নেতিয়ে গেছে। আমি কোনো জবাব দিলাম না, এত প্রশ্নোত্তর ভালো লাগে না আর। বিশুদা ওই নেতানো মুড়ি চিবোতে চিবোতে গল্প শুরু করলেন। আমার পূর্বপুরুষরা ছিল রাজস্থানের বাসিন্দা। পূর্বপুরুষ বলতে ঠাকুরদা ব্যবসার কাজে তিনি রাজস্থানে যান এবং সেখানেই আস্তানা গাড়েন। আমার ঠাকুরদার বাবাও সেখানেই জন্মান। ওর নাম ছিল রত্নেশ্বর সামন্ত। রত্নেশ্বর ছোট থেকেই ছিল ভীষণ একগুঁয়ে আর জেদি। বয়স বাড়ার সাথে সাথে তার জেদ পাল্লা দিয়ে বাড়তে থাকলো। সাথে করে আর একটা বদগুণ হলো তার নারী আসক্তি। একাধিক নারীর সাথে ঘনিষ্ঠতা হয়েছিল ওর। দাসী বাঁধি কাউকেই ছাড়েনি রত্নেশ্বর। ওর এমন এক আশ্চর্য ক্ষমতা ছিল, যে কোনো প্রাপ্তবয়স্কই তাকে দেখলে সংযত থাকতে পারত না। ততদিনে রত্নেশ্বরের বাবা দেহ রেখেছেন। ব্যবসা বাণিজ্য আর সম্পত্তি হাতে পাওয়াতে সে যেন হাতির 5 পা দেখল। এতদিন যা ঘরের ভিতর চলছিল, এবার তা বাড়ির বাইরে ভদ্র অভদ্র নানান পরিবারে ঘটতে শুরু করলো। তবে কথায় বলে, সব শুরুর একটা শেষ থাকে। এক্ষেত্রেও তাই হলো। এক ধনী পরিবারের বিবাহিতা রমণীর সাথে দুষ্কর্ম করতে গিয়ে ধরা পড়লেন রত্নেশ্বর। রাজপুত পরিবারের ছেলেরা এমনিতেই একটু উগ্র স্বভাবের হন। তার উপর এরকম কীর্তি দেখে তারা তো ওকে মেরেই ফেলবেন এমন অবস্থা। কোনো রকমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন তিনি। তবে বিষয়টিকে ধামা চাপা দেওয়া যায়নি। রত্নেশ্বরের নামের হুলিয়া জারি হলো। তাকে দেখলেই পিটিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছেন সেখানকার বাসিন্দা। অবশেষে প্রাণ বাঁচাতে ব্যবসা গুটিয়ে রাজস্থান ছেড়ে বাংলায় ফিরে আসে আমাদের পরিবার। আর এখানে এসে বড় যত্ন করে এই গোলাপ বাগ বানান তিনি। কিন্তু ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এখানে আসার সময় লুকিয়ে এক মহিলাকে সঙ্গে করে নিয়ে আসেন রত্নেশ্বর। দেহাতি রাজস্থানী মেয়ে। যতদূর শুনেছি গণিকাবৃত্তি ছিল তার পেশা। রত্নেশ্বর ওকে বলে সে নাকি ওর প্রেমে পাগল হয়ে উঠেছে। প্রতিশ্রুতি দেয় সে নাকি বাংলায় এসে ঘরে ফিরে তাকে বিয়ে করে ঘরের বউ করবে। মেয়েটিও সরল মনে তার সাথে এই গোলাপবাগে এসে ওঠে। শুরু হয় তাদের অবৈধ রান্নাবাটির সংসার। গোলাপবাগে সব হয়, কিন্তু একটা জিনিসের ভারী অসুবিধে। রত্নেশ্বর ভেবেছিলেন বাড়ির বাগানে সুন্দর গোলাপের বাগান করবেন, তাই ওরকম নাম রেখেছিলেন বাড়িটার। কিন্তু শত চেষ্টা করেও বাগানে একটিও গোলাপ ফুল ফোটাতে পারেননি তিনি। কলকাতা থেকে মালি নিয়ে এসেও কাজের কাজ কিছু হয়নি। এদিকে মেয়েটির মন উতলা হয়ে উঠেছে। নিজের দেশ গাঁ ছেড়ে এত দূর এসেছে সে। অনেক দিন হয়ে গেল, অথচ এখনো রত্নেশ্বর বিয়ের কথা পারছে না। সে ইতিমধ্যেই বেশ কয়েকবার সে কথা তুললেও রত্নেশ্বর তাকে নানা কথা বলে থামিয়ে দিয়েছে। অথচ তার শারীরিক মেলামেশা একটুও কমেনি, উল্টে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সেদিন রাতে বিছানায় সঙ্গম করে পাশাপাশি ফিরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন রত্নেশ্বর সামন্ত। এমন সময় কাপড়টা নিজের উন্মুক্ত বক্ষে টেনে নিয়ে মেয়েটি বলে, কি গো, বিয়ে হবে না আমাদের? রত্নেশ্বর মস্করা করে বলে, বিয়ে? তা মন্দ বলিসনি। কাকে বিয়ে করবি বল,
তবে বিয়ের পরেও কিন্তু আমাকে তোর মধু খেতে দিতে হবে। বলে সে ওর গালটা টিপে দেয়। ও আবার কি কথা? আমি তো তোমারই। তোমাকে বিয়ে করলে আমার রূপ যৌবন কি অন্য লোকে পাবে নাকি? হ্যাঁ, বিয়ে? কি বললি? বিয়ে? তোকে? আমি বিয়ে করব তোকে? বিশ্বা মাগি, খুব শখ না? বড়লোক পুরুষ দেখলেই জীব লগলগ করে, তাই না? মেয়েটিকে ঠেলে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামিয়ে দিতে উদ্যত হন তিনি। মেয়েটি বিস্ময়ে দুঃখে মুখ হয়ে গেছিল সেদিন। পরের দিন সেই সব অসম্ভব প্রতারণা চরম প্রতিশোধ নেয়। রত্নেশ্বর ভাবতেও পারেনি যে এমন কিছু হতে পারে। সেদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল। রত্নেশ্বর গঞ্জের হাট থেকে ফিরে এসে দেখেন সেই মেয়েটি আজ অন্য দিনের থেকেও বেশি সেজে গুজে তার অপেক্ষায় বসে আছে। রত্নেশ্বরের মনে হয় মেয়েটি নিশ্চয়ই আজ আবার তাকে বিয়ের জন্য সাধবে বলেই অমন প্রসাধন করেছে। হয়তো রূপের মোহে ভুলিয়ে আজ স্বার্থ সিদ্ধির তাল করেছে সে। তবে তিনি মুখে কিছু বললেন না। যাচা অন্য পায়ে ঠেলার লোক রত্নেশ্বর ছিলেন না। খাওয়া দাওয়ার পর মেয়েটির মখমলের মতো শরীরটি ভালো করে লেহন করলেন তিনি। মনের সুখে পেষণ করলেন সেই বিলব অঙ্গ প্রত্যঙ্গ। আর সব শেষে রমণ ক্রিয়া শেষ হলে আবার মুখ ফিরিয়ে নিলেন মেয়েটির থেকে। আজ কিন্তু মেয়েটি একবারও নিজের মনের কথা বলল না রত্নেশ্বরকে। যৌন ক্রিয়ার শেষে এই ঝুল বারান্দায় বেরিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে সে। দাও দাও করে চলতে থাকে তার শরীর। উগ্র চামড়ার পোড়া গন্ধে ভরে যেতে থাকে সারা বাড়ি। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে মেয়েটি বলে, আমি ফিরে আসবো। এই গোলাপ মাগি, আমি আবার ফিরে আসবো। শেষ করে দেবো সবকিছু, শেষ করে দেবো। যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে গড়িয়ে পড়ে সে। আর বৃষ্টির দাপটে তার শরীরের আগুন ধীরে ধীরে নিভে যায়। গোলাপের বাগানে পড়ে থাকে তার আধ পোড়া ঝলসানো মৃতদেহ। শোনা যায় এরপর থেকে নাকি প্রায় রাতেই গোলাপ বাগে মুহুরের ঝংকার শোনা যেত। আর বাগানে ফুটে উঠত একটি করে গোলাপ। রত্নেশ্বরও আর বেশি দিন বাঁচেনি। শোনা যায় তিনি নাকি বদ্ধ উন্মাদ হয়ে যান। শেষে একদিন ওই গোলাপ বাগানেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি নাকি মরার আগে প্রায়ই ও এসেছে, ও এসেছে, ও ও সব শেষ করে দেবে, ও সব শেষ করে দেবে। কাউকে আস্ত রাখবে না, কাউকে না। গল্প শেষ করে বিশুদা বলল, অবশ্য এসব আমার বাবা কাকাদের মুখে শোনা কথা। এর সত্যাসত্য জানি না, কিন্তু তুই যদি এই গল্প ব্যবহার করিস তবে কথা দিতে হবে যে এই ঘটনা যে আমার পরিবারের সাথে ঘটেছে তা কাউকে বলতে পারবি না। বিশুদা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে চুপ করেই দিলাম। গল্প শুনতে শুনতে কখন যে আধার নেমে এসেছে টেরই পাইনি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। একটা ছম ছম করে নুপুরের শব্দ, সেই বৃষ্টির শব্দ ভেদ করে যেন একতলা থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। আর সাথে সাথে ভেসে আসছে একটা গোলাপের সুঘ্রাণ।
সারাদিন যাবৎ নেতিয়ে থাকা আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন আবার সতেজ হয়ে উঠছে। তার আসার সময় হয়ে গেছে। পরক্ষণেই আমার মনে একটা ভয় দেখা দিল। আচ্ছা, বিশুদার উপস্থিতিতে কি সে আসবে? আর যদি আসে তবে ও কিভাবে রিয়াক্ট করবে তা নিয়েও চিন্তিত হলাম আমি। আর সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন আমার মনে উদ্বুদ্ধি কেটে উঠল। বারান্দার দিকে তাকিয়ে বিশুদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এত কিছু বললে কই মেয়েটার নামটা বললে না তো? বিশুদা বলল, সঠিক জানি না, তবে শুনেছি ওর নাম নাকি ছিল গুলাবি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যর কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, নাসিবপুরের কিস্সা। আজ গল্প পাঠে ছিল কুন্তল ও ব্রতদীপ, সবুজ ব্রতদীপ, গোলাবির ভূমিকায় রিমঝিম, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, অরূপ, শুভারণ, দেব ও তিন্নি। গল্পের সূত্রধর আমি, আসঞ্জন। শব্দ সংযোজন ও আবহে ছিল মিহান্স প্রোডাকশন। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম ও ঈশান। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। ভালো ভালো গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।